রামনারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি। আজকে সমগ্র করাচাবুক থেকে আজকের দিন বিপ্লবের দিন, শোষক ও মজুদদারদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করো। পাঠ করে শোনাতে চলেছি। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা রাখছি ভালো লাগবে। প্রশ্ন: বেদের যুগে দেশের শাসন পদ্ধতি কেমন ছিল? আজকের দিনের মতো তখনকার দিনে কোনো বিপ্লব বা আন্দোলন হয়েছিল কি? এ সম্বন্ধে আপনার কাছ থেকে বিস্তারিতভাবে জানতে ইচ্ছা করছে। উত্তর: তোমাদের যেমন জানতে ইচ্ছা করে আমারও তেমনি বলতে কম ইচ্ছে করে না। এখানকার পরিস্থিতির কথা চিন্তা করে অনেক সময় চুপ করে থাকি। এখানে কোনটা বললে কি হবে তার ফল, সেটাই চিন্তার বিষয়। বলতে তো আমার কোনো দ্বিধা বা আপত্তি নেই, বলে কম ফ্যাসাদেও পড়িনি। যাই হোক, তোমরা যখন জানতে চেয়েছো বেদের যুগে যেসব ঘটনা ঘটেছিল তার কিছু কিছু ইঙ্গিত আমি দিয়ে যাচ্ছি। তবে দুর্বাহাতে ব্রতকথা শোনার মতো শুধু শুনেই যেন তোমাদের কর্তব্য শেষ হয়ে না যায়। মন দিয়ে শুনে যাতে কাজে লাগাতে পারো, সাথে সাথে তারও ব্যবস্থা করো। সূর্য, চন্দ্র, পৃথিবী আজও আছে। বংশানুক্রমে সৃষ্টির ধারা আজও বর্তমান। এই বিশ্বজগতে সব কিছু তারই প্রতীক। এই পৃথিবীর বুকে কত ঘটনা ঘটে গেছে, তার অনেক কিছুই মুছে গেছে। অনেক কিছু বিস্মৃতির মধ্যে থেকে গেছে। বিস্মৃতির তলে তলিয়ে যাওয়া আদি বেদের যুগের কয়েকটি ঘটনার কথা বলছি। তার থেকেই বুঝবে তখনকার সমাজের মূল কাঠামো কেমন ছিল, কিভাবে দেশ শাসন করা হতো। বেদ কোনো মানুষের সৃষ্টি নয়, বেদ প্রকৃতিগত, অর্থাৎ বেদের নীতি প্রকৃতির সাম্যনীতি থেকেই জাত। প্রকৃতির ধারা অনুযায়ী বেদের ধারা জীবজগতের সকল কিছুর ওপর সমানভাবে প্রযোজ্য। চন্দ্র, সূর্য, আকাশ, পৃথিবীতে সকলের সমান অধিকার। আবার তারাও নির্বিচারে অকাতরে সমানভাবে সকলের সেবা করে চলেছে। তখনকার সমাজও ছিল সেই ধারার ওপর প্রতিষ্ঠিত। সেই সাম্যনীতির ধারাতেই দেশ শাসিত হতো। বেদের যুগে সেই ধারাতেই সকলকে শিক্ষা দেওয়া হতো। বেদ রাজনীতি, ধর্মনীতি, সমাজনীতি বলে আলাদা আলাদা কোনো নীতির কথা বলেনি। এক নীতিতেই সব নীতি, সেটা হচ্ছে ন্যায় নীতি, সত্যনীতি, সাম্যনীতি। এই ধারা থেকেই বেদের ধারা শুরু হয়েছে। তার থেকেই অজস্র ডালপালা, শাখা প্রশাখা পল্লবিত ও বিস্তৃত হয়েছে। এই যে ডালপালা, শাখা প্রশাখা, সেগুলোও কিন্তু ন্যায়, সত্য ও সমতার ওপর প্রতিষ্ঠিত। সমাজ গঠন, সমাজ সংস্কার, দেশ শাসন ও দেশকে অসুরদের কবল থেকে রক্ষা করার বিধিস্বরূপ এইগুলি সৃষ্টি করা হয়েছে। আজকের দিনে যেমন অনেকেই বিভিন্ন কাজের পূর্বে পণ্ডিত বা পুরোহিতের কাছে বিধান নিতে চায়, তেমনি বেদের যুগেও সমাজ গঠন, বেদ শাসনের বিধানস্বরূপ বেদজ্ঞ পুরুষদের পরামর্শ দেওয়া হতো। সেই ধারাটা এখনো রয়ে গেছে। এখনকার পুরোহিত সমাজ বা সাধু সন্ন্যাসীরা কি ব্যবস্থা দিচ্ছে না দিচ্ছে ব্যক্তি ও সমাজের পক্ষে সেগুলি কতখানি হিতকর তার ভালো মন্দ সম্বন্ধে আমি এখন কিছু বলছি না। আমি শুধু এটাই বলতে চাচ্ছি, এখনকার এই বিধান নেওয়ার মতো বেদের যুগেও নেওয়া হতো। সমাজ গঠন ও দেশ শাসনের বিধানস্বরূপ বেদজ্ঞরা মন্ত্র, তন্ত্র, যাগ, যজ্ঞ, পূজা, পার্বণ ইত্যাদি বিভিন্ন বিধি ব্যবস্থাগুলি দিয়েছিলেন।
তখনকার সমাজ সেইভাবেই চলত। বিভিন্ন অবস্থা ও পরিস্থিতির ওপর নির্ভর করে কত মূর্তির পরিকল্পনা, ধ্যানের মন্ত্র, পূজা পদ্ধতি, আচার অনুষ্ঠান সৃষ্টি হলো। সেগুলি বিশ্লেষণ করলে দেখা যাবে ওগুলি আর কিছুই নয়, এখনকার দিনের সংবিধানের বিভিন্ন ধারার বিভিন্ন নীতি ও আইনের মতো সেগুলিও দেশ অনুশাসনের নীতি ও আইন। বেদজ্ঞ পুরুষদের রচিত এই আইন ও নীতি অনুসারেই দেশ শাসিত হতো। বেদে যেসব মূর্তি, যাগযজ্ঞ, ক্রিয়াকর্মের কথা বলা হয়েছে সেগুলি স্বর্গের দেবদেবীকে টেনে আনার জন্য নয়, মর্তে দেবরাজত্ব সৃষ্টি করার জন্য, মর্তকেই স্বর্গে পরিণত করার জন্য। পরলোক আর পুণ্যফলের চিন্তা করে ওইগুলো তখন সৃষ্টি করা হয়নি। পাপ মুক্তি, স্বর্গবাস ইত্যাদি পরবর্তীকালে স্বার্থ সন্ন্যাসীরা, ধর্ম ব্যবসায়ীদের বেদের বিকৃত ব্যাখ্যার ফল। তখন ওইসব বিধি ব্যবস্থা সৃষ্টি হয়েছিল উচ্ছৃঙ্খলকে শৃঙ্খলায় আনার জন্য, অবুঝকে অজ্ঞানকে বুঝে ও জ্ঞানে আনার জন্য, হিংসা, দ্বেষ, দলাদলি, সাম্প্রদায়িকতা ভুলে স্নেহ, প্রেম, মায়া, মমতা, প্রীতি, ভালোবাসার বন্ধনে সকলকে বাঁধার জন্যই ওই বিধি ব্যবস্থার সৃষ্টি হয়েছিল। দেবদেবীর ধ্যানের মন্ত্র, পূজা পদ্ধতি, বিধি ব্যবস্থাগুলি বিশ্লেষণ করলে দেখা যাবে সব কিছু বাস্তবের ওপর নির্ভর করেই রচিত। কল্পনার কথা সেখানে নেই। একতা, একনিষ্ঠতা, সুশাসন, দুষ্টের দমন, শ্লিষ্টের পালন কি করে করা হয় সেসব কথাই এখানে নানাভাবে প্রকাশ করা হয়েছে। মূর্তি পূজা বা বিভিন্ন ক্রিয়াকর্মের উদ্দেশ্যই ছিল জনমন তৈরি করা, সূর্য, অগ্নি, পবন, ইন্দ্র ইত্যাদি মূর্তির আদর্শে নিজেকে গড়ে তোলা ও অপরকে গড়ে ওঠার প্রেরণা দেওয়া। হারমোনিয়ামকে অবলম্বন করে সঙ্গীত শিক্ষা যেমন সহজ হয়, তেমনি চোখের সামনে যন্ত্রস্বরূপ একটা অবলম্বন থাকলে সেটাকে কেন্দ্র করে নিজের শক্তি ও সামর্থ্যকে জাগ্রত করে তোলা ও সেইভাবে অপরকে গড়ে তোলা অনেক সহজ হয়। আবার বিভিন্ন ক্রিয়াকর্ম, আচার অনুষ্ঠানে যখন সকলে সমান অংশীদার হয়ে কাজ করে তখন তাদের মধ্যে ভ্রাতৃত্ব, বন্ধুত্ব, পারস্পরিক সাহায্য, সহযোগিতা, একতা, সঙ্ঘবদ্ধভাবে কাজ করার ক্ষমতা ইত্যাদি বিভিন্ন সামাজিক গুণগুলি বিকাশ লাভ করার সুযোগ পায়। তাদের মধ্যে সামাজিকতাবোধ জাগ্রত হয়, তারা সমাজমুখী হয়ে ওঠে। এসব গুণগুলি সমাজ গঠনের ভিত্তিস্বরূপ কাজ করে। এই মহান উদ্দেশ্যই বেদজ্ঞরা বিভিন্ন যাগযজ্ঞ ক্রিয়াকর্মের প্রচলন করেছিলেন। মূর্তি পূজায় বলো আর বিভিন্ন আচার অনুষ্ঠানই বলো, বেদজ্ঞরা যা প্রচলন করেছিলেন তা ব্যক্তি ও সমাজের উন্নতির উদ্দেশ্যেই করেছিলেন, সুশৃঙ্খলার সঙ্গে দেশ শাসন করার জন্যই করেছিলেন। যাদের গড়ার উদ্দেশ্যে এগুলির প্রচলন হয়েছিল তারাও খুব স্বচ্ছতার সঙ্গে এগুলি গ্রহণ করেছিল, কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব তাদের মনে ছিল না। আজ সে স্বচ্ছতা হারিয়ে গেছে। একদিন যেগুলি ছিল সহজ পদ্ধতি আজ তা উদ্দেশ্য হারিয়ে শুধুমাত্র সংস্কারে দাঁড়িয়ে গেছে। তাই আজকের সমাজে প্রতি পদক্ষেপে দ্বিধাদ্বন্দ্ব, দলাদলি, সাম্প্রদায়িকতা। আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম ও নারায়ণ রাম।